শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। রসায়নের যে মূল যে জিনিসটা কিন্তু রাসায়নিক বন্ধন। আমরা জানি অণু পরমাণু কিন্তু পরস্পর মিলে কিন্তু যৌগ গঠন করে। পরমাণু বা অণু পরমাণু মিলে কিন্তু যৌগ গঠন করে। এই যৌগ গঠনগুলি কেমনে হয় সেটা জানা একান্ত প্রয়োজন। তাহলে এটা জানার জন্য তোমাদের অবশ্যই এই অধ্যায়টা একটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তো যাক, আমি আজকে আলোচনা করব দুটি বিষয়। একটি হলো আয়নিক বন্ধন, আরেকটি হলো সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। প্রথমে আলোচনা করব আয়নিক বন্ধন নিয়ে। আয়নিক বন্ধন কি, তার আগে আমাদের একটু জানা দরকার এই যে পর্যায় সারণীতে যে 118টি মৌল আছে, এর মধ্যে কোনগুলি ধাতু এবং কোনগুলি অধাতু। যে সকল মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে তারা ধাতু, তারা কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে। আবার যে সকল মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে 5, 6 অথবা 7টি ইলেকট্রন থাকবে তারা হলো অধাতু, তারা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে মাঝখানের হলো কি 4, তার মানে কি যে সকল মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে 4টি করে ইলেকট্রন থাকে তারা কখনো ধাতু কখনো অধাতুর মতো কিন্তু আচরণ করে। এরা কিন্তু উপধাতু, এরা কখনো আয়নিক বন্ধন গঠন করব, কখনো কিন্তু সমযোজী বন্ধন গঠন করব। আবার আরেকটা কিন্তু রয়েছে, আবার কিছু মৌল আছে যাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন আছে, তারা কিন্তু নিষ্ক্রিয় মৌল। এরা ইলেকট্রন গ্রহণও করব না, কি বর্জনও করব না, এমনকি তারা কোনো বন্ধনও গঠন করবে না। তো ঠিক আছে, তাহলে শুরু করি আয়নিক বন্ধন নিয়ে। আমি প্রথমে একটা বিক্রিয়া লিখি। দেখো, সোডিয়াম প্লাস ক্লোরিন এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ গঠন করলো। এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করলো। এখন কীভাবে হয় একটু দেখো। এখানে সোডিয়াম সে ধাতু, সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করবে। সোডিয়াম ধাতু, ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করলে হবে সোডিয়াম ওই সে কি একটা ইলেকট্রন ত্যাগ করলো। সোডিয়ামের সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে কিন্তু একটি ইলেকট্রন থাকে। ওই যে আগে আমি বললাম যে সকল মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে তারা হলো ধাতু, তারা কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে সোডিয়াম সে ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করলো। আবার ক্লোরিনের দিকে লক্ষ্য করো। ক্লোরিন তার যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে তার দেখবো যে তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। তাহলে সে কি একটা ইলেকট্রন গ্রহণ করবে? আগে বলছিলাম যে ক্লোরিন যেহেতু অধাতু, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। ওই সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করলো, ওই ত্যাগকৃত ইলেকট্রনটা কিন্তু ক্লোরিন গ্রহণ করলো। গ্রহণ করে সে কিন্তু ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তাহলে এভাবে কিন্তু সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে কিন্তু যৌগ গঠন করে। কীভাবে গঠন করলো? সোডিয়াম দেখো একটি ইলেকট্রন ত্যাগ করলো, আর ক্লোরিন কি ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করছে। গ্রহণ করে কিন্তু তারা এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা গঠন করছে। আমি এই জিনিসটা কিন্তু একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, সেটা কেমন হয় দেখো।
এটা মুছে দিই। ধরো সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়ামের প্রথম শক্তি স্তরে থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবো 8টি, আর তৃতীয় শক্তি স্তরে থাকবে 1টি। 2টি, 8টি, 10, মোট 11। তাহলে সোডিয়ামের জানি কি 11টি ইলেকট্রন আছে। সে তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে তার 1টি ইলেকট্রন আছে। আবার ক্লোরিন, তার ইলেকট্রন বিন্যাস করি। তার প্রথম কক্ষপথে 2টি, তারপর হলো 8টি, তারপর এটাতে আছে 7টি থাকবে, 6টি, 7টি। ক্লোরিনের মোট ইলেকট্রন কতটা? 17টা। তাহলে তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে কিন্তু 7টি ইলেকট্রন আছে। আগে বলছিলাম যে কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি 5, 6 অথবা 7টি ইলেকট্রন থাকে তারা হলো অধাতু, তারা কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। এখানে সোডিয়াম করবে কি, তার এই শক্তি স্তরের, তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে যে একটা ইলেকট্রন আছে এটা এখানে ক্লোরিনের সাথে ক্লোরিনকে দিয়ে দিবে। তাহলে সে ওই একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? আমরা জানি যে কোনো মৌল যদি যৌগ গঠন করতে চায় তাহলে কিন্তু তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে হয়। তার মানে কি, তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন হতে হবে। তাহলে সোডিয়াম করলো কি, তার সর্বশেষ প্রধান শক্তি স্তরের ওই একটি ইলেকট্রন কিন্তু ক্লোরিনকে দিয়ে দিল, আর ক্লোরিন এই সুযোগে ওই একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করে নিয়েছে। দেখো তখন কি হয়, সোডিয়াম যে একটা ইলেকট্রন দান করলো, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ায়? 2টা, 8টা। তার কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তর দেখো এখন হয়ে গেছে 8টা ইলেকট্রন। তার মানে কি, সোডিয়াম তার আমি লিখতে পারি, তার যেহেতু একটা ইলেকট্রন কমে গেছে এখন, তাহলে সে কি ওই একটা ইলেকট্রন দান করে সে কিন্তু সোডিয়াম প্লাস হয়ে গেছে। আবার ধরো ক্লোরিন, তার ছিল প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হলো 8টা, তৃতীয় কক্ষপথে তার ছিল 7টি, আর ক্লোরিন তাকে 1টি দিছে, তাহলে হয়ে গেছে 8টি। সে 1টি ইলেকট্রন গ্রহণ করে, সে যেহেতু তার ইলেকট্রন ছিল আগে 17টা, এখন কিন্তু 18টা হয়ে গেছে, তার 1টি ইলেকট্রন কিন্তু বেশি হয়ে গেছে, তখন সে এরকম ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে। তার মানে ক্লোরিন হয়ে যাবে এই। তাহলে এভাবে কিন্তু সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু আয়নিক যৌগ গঠন করলো। তাহলে এখানে কী করছিল, সোডিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করছিল আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছিল। তাহলে এই যে বন্ধনটা গঠন হয়েছে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে। তাহলে আমি সহজভাবে বলতে পারি যে যে সকল কি ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকেই আয়নিক বন্ধন বলে। তাহলে একটু জেনে রাখা ভালো, ধাতু এবং অধাতু যদি যৌগ গঠন করে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় আয়নিক বন্ধনই হবে। ধাতু এবং অধাতু যদি বন্ধন গঠন করে তাহলে কিন্তু সেখানে আয়নিক বন্ধন হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটু কাজ দেব, তোমরা চেষ্টা করবা নিজে নিজে করতে পারো কিনা। তাহলে দেখলাম সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে। তাহলে তোমরা ডায়াগ্রামের মাধ্যমে
ক্যালসিয়াম ক্লোরাইড। এই যৌগটা, এই যৌগের মধ্যে কী ধরনের বন্ধন এবং সেটা কিভাবে গঠিত হয়েছে তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবা। ঠিক আছে, আমি পরবর্তীতে এখন আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে। সমযোজী বন্ধন কেমন হয়? যেমন ধরো আমি একটা মৌল নিলাম হাইড্রোজেন, একটা মৌল নিলাম হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে হবে হাইড্রোজেন অণু। হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কিন্তু হাইড্রোজেন অণু গঠন করেছে। তাহলে আমি এখানে একটু ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা দেখাই, সেটা কেমন হয়। হাইড্রোজেনের যদি ডায়াগ্রাম আঁকি, তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে একটা ইলেকট্রন প্লাস তারও সর্বশেষ প্রধান শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু এর আগে বলেছিলাম যে যে সকল মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে তারা কিন্তু ইলেকট্রন ত্যাগ করে। এটা যেমন সত্য, হাইড্রোজেনের বেলায় কিন্তু একটু ব্যতিক্রম আছে, সে কখনো ইলেকট্রন ত্যাগ করে আবার কিন্তু ইলেকট্রন শেয়ারও করে। তো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন যখন বন্ধন গঠন করবে তখন কিন্তু ইলেকট্রন সে শেয়ার করবে। তাহলে এখন হাইড্রোজেন যদি হাইড্রোজেনের সাথে অণু গঠন করতে চায়, হাইড্রোজেনের অণু, তাহলে তার কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তরে তার নিকটতম যে নিষ্ক্রিয় মৌল আছে কি, সেটা হলো হিলিয়াম, তার যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ কি, তার শেষ প্রধান শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন হতে হবে। তাহলে দেখো, এই হাইড্রোজেন আছে একটি, তারও আছে একটি, তখন করবে কি, এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে। দেখো কেমন হয়, সেটাও এরকম। তার ধরো এই ইলেকট্রন আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন ধর এরকম হয়ে গেল গা। এখানে এখন দেখো, এই হাইড্রোজেনের প্রধান শক্তি স্তর কি, তার 2টি ইলেকট্রন আছে। এই হাইড্রোজেনেরও তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে কিন্তু 2টি ইলেকট্রন আছে। তার মানে কি, তারা কিন্তু এখন সাধারণ কি, তার নিকটতম নিষ্ক্রিয় মৌল কি হিলিয়ামের যোগ্যতা অর্জন করছে, কাজে এটা কিন্তু সমযোজী বন্ধন হয়েছে। আমি আরেকটা দেখাই, যেমন একটা যৌগ নিয়ে, এখন যৌগটার নাম হলো কি, পানি। এই যৌগটার নাম হলো পানি। মানে পানি কেমনে পানি গঠন হয়, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কিন্তু পানি হয়েছে। আমি হাইড্রোজেনের আবার তার একটা এই কি ডায়াগ্রাম আঁকবো, দেখো সেটা। তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে হাইড্রোজেনের কিন্তু একটি ইলেকট্রন আছে, আর অক্সিজেনের যদি করি প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হবে 6টা। তাহলে এই মোট হলো তার 8টি ইলেকট্রন অক্সিজেনের। তাহলে তার এটা লক্ষ্য করো, তাহলে এখানে হাইড্রোজেন যদি অক্সিজেন যদি হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করতে চায়, তারও কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তরে তার নিকটতম নিঃশেষের যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ কি, 8টা ইলেকট্রন নিতে হবে, কিন্তু আছে কটা, তার 6টা। আর হাইড্রোজেনের কি, তার আছে কটা, একটা। একটা পানির অণু গঠন করতে গেলে কটা হাইড্রোজেন লাগে, 2টা হাইড্রোজেন। আমি এখানে আরেকটি হাইড্রোজেন দিই, এই ধরো 2টা হাইড্রোজেন। এই 2টা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে মিলে কিন্তু একটা যৌগ গঠন করবে। এখন দেখো, তাহলে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কিন্তু সেই ইলেকট্রন ত্যাগ করবে না, অধাতু। অক্সিজেন, সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে না, সে অধাতু। আবার যদি ইলেকট্রন গ্রহণ করতে হয়, অক্সিজেন যদি ইলেকট্রন গ্রহণ করতে চায়, কার কাছ থেকে গ্রহণ করবে, হাইড্রোজেনের কাছ থেকে। যেহেতু হাইড্রোজেন এখানে ইলেকট্রন ত্যাগ করবে না, কাজেই এখানে কিন্তু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতেও পারতেছে না। তাহলে কি করবে, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার করতে হবে। শেয়ারটা কেমন হয়,
ধরো অক্সিজেন, তার প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথ হলো 6টি, এখানে দিই 2টি, এখানে 2টি দেই, আর এখানে দেব 1টি, আর এখানে দেব 1টি। এই একটা হাইড্রোজেন, তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন আছে, তারও কিন্তু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ কি তারও 2টি ইলেকট্রন হতে হবে। তখন সে করবে কি, ওই যে অক্সিজেনের যে একটা ইলেকট্রন আছে বিজুর, সে এখানে যে তার একটা ইলেকট্রন তার সাথে শেয়ার করবে, শেয়ার করে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আর এখানেও এই হাইড্রোজেনটা ধরো এখানে যে বসলো, বসে ইলেকট্রন শেয়ার করে কিন্তু এরকম একটা যৌগ হয়ে গেল। এটা কিন্তু কার? পানির। এখন লক্ষ্য করে দেখো, হাইড্রোজেন তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে 2টা ইলেকট্রন, তারও সর্বশেষ প্রধান শক্তি স্তরে কি 2টি ইলেকট্রন আছে। তার মানে কি তার কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন হয়েছে, তার মানে কি সে 2 এর নিয়ম অনুসরণ করছে। আবার এই অক্সিজেনে দিয়ে লক্ষ্য করো, তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে কিন্তু 2, 4, 6, 8, 8টি ইলেকট্রন হয়ে গেছে গা। তার মানে কি সে তারও যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস সেটা কি নিয়নের যোগ্যতা অর্জন করছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারলে যে এই হাইড্রোজেন অক্সিজেন কিন্তু তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে কিন্তু যৌগ গঠন করেছে। তাহলে বলতে পারি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয়, সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়। তোমাদের আমি একটু কাজ দিব, তোমরা বাড়িতে করবে। সেটা হলো, যেমন ধরো এখানে আছে, এটা নিয়ে একটা মিথেন একটা যৌগ নিলাম, এটা কি এই যে এটা কিন্তু সমযোজী বন্ধন অবশ্যই গঠন করছে। তাহলে কীরকমভাবে সমযোজী বন্ধন গঠন করছে তোমরা এরকম ডায়াগ্রামের মাধ্যমে সেটা নিজেরা করার চেষ্টা করবা। তোমরা এটা লক্ষ্য করলে এই জিনিসগুলি খুব সহজে কিন্তু বুঝতে পারবা। তাই শুরুতে বলছিলাম যে রসায়ন বা এই অধ্যায়টা, রসায়নের এই অধ্যায়টা একটা জটিল জিনিস, এবং রসায়নের যে মূল ব্যাপারটা এখানে কিন্তু। তাহলে এটা বুঝতে হলে ঠিক ওই রকম মনোযোগ হতে হবে, আর প্রচুর অধ্যয়নের দরকার আছে। তোমরা প্রচুর চর্চা করবা, তাহলে কিন্তু এই জিনিসগুলি খুব সহজে বোঝা যাবে। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার এই অধ্যায়েরই আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।